আজকের ভিডিও জামাত ইসলামের বন্ধুদের হয়তো ভালো লাগবে না, কিন্তু এটা হইতেছে কুইনাইনের মতো, বুঝিছাও? ডাক্তার মানুষ তো, তাই তিতা ওষুধ দিতে হয় মাঝে মাঝে। এই নির্বাচনের পরে অনেকের মনে একটা হতাশা, জামাত কি আদৌ ক্ষমতা আসতে পারবে? আসলে কিভাবে পারবে? অনেকে কইতেছে ক্ষমতা আসলে জামাত কি করবে সেটা বলে, কিন্তু ক্ষমতায় যাইতে হইলে যা যা করা দরকার তা করে না। কথাটা খুবই মূল্যবান। এটা যারা বলতেছে তারা জামাতের শত্রু না, বরং তারা জামাতের বন্ধু। জামাত এনসিপি জোটের মধ্যে বড় ভাই যেহেতু জামাত, তাই তাদেরকেই বলি এটা, এনসিপি নিজেদেরকেও শিখতে হবে, তরুণদের দল আস্তে আস্তে শিখবে, কিন্তু মূল দায়িত্বটা জামাতের। যদি এই জোট টিকে থাকে এবং এই জোট নিয়ে যদি তারা অগ্রসর হয়, তাহলে মূল দায়িত্বটা পালন করতে হবে জামাতকেই। সেই জন্যই এই এপিসোডটা মূলত জামাতকে নিয়েই বলা। এই কারণেই এই জোটের মধ্যে মূল শক্তি এবং প্রধান শক্তি জামাতের জন্য এই জানাটা, এই পর্যালোচনাটা জরুরি। জামাত যদি আওয়ামী লীগ বিএনপির মতো দল হইতো তাহলে এত কিছু দরকার ছিল না। জামাত একটা পরিবর্তন চায় জন্যে, এবং জামাতে ইসলামী একটা ইসলামী দল জন্যে তার ক্ষমতায় যাওয়ার পথটা কুসুমাস্তীর্ণ না। আমি একটা ভিডিও করছিলাম ভোটের আগে, জামাতের কাফের সাগর আমির বলতেছি এই শিরোনামে, যে আমি কেন জামাত এনসিপি জোটকে সাপোর্ট করতেছি। আজ আপনাকে বলি, ধরেন আপনি নিজের বিবেক দিয়া বলেন তো, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা তো দুর্নীতি, লুটপাট, তাই না? কারা এটা থামাইতে সবচেয়ে বেশি কমিটেড? কার কমিটমেন্টে আস্থা রাখবেন? নিরপেক্ষভাবে বিবেককে কাজে লাগায় বলেন। বিএনপি একটা গভীরভাবে দুর্নীতিগ্রস্ত দল, চোর বাটপারে ভর্তি, 59% ক্যান্ডিডেট ঋণ খেলাপি, ব্যাংকে টাকা মারছে, আর কোনোদিন শোধ দিতে যেন না হয় তাই বিএনপির হয়ে ইলেকশন করছে। বিএনপির তার দলের চোর বাটপার ডাকাতদেরকে প্রোটেক্ট করতে হবে। জামাত এনসিপিতে কোনো দলের ভেতরে চোরকে প্রোটেক্ট করতে হবে না তো। এই লোকগুলো ভালো, সৎ, এনসিপির ছেলেরা তরুণ, এরাই হাসিনাকে হটাইলো, লড়াকু, আদর্শবাদী মানুষ, ভালোবাসে তাদেরকে। তো আপনি কারে সাপোর্ট করবেন? দেশের স্বার্থ যদি সবার আগে হয় তাহলে জামাত এনসিপি। জামাতের সংগঠন বিশাল, কি বিশাল বিশাল শোডাউন করলো, বেশিরভাগই শোডাউন হয়েছে বিএনপির চাইতে বড়। বাসে, ট্রেনে, লঞ্চে বাড়ি যাইতেছে, দাড়িপাল্লার স্লোগান দিয়ে দিয়া যাইতেছে। আবার শুনেন, অবশ্যই দাঁড়িপাল্লা। ইয়েস, কসবা। হ্যাঁ, এবারে পরিবেশ কেমন মনে হয় আপনার, নির্বাচনের পরিবেশ? অনেক ভালো। কি জোয়ার! কিন্তু ইলেকশনে জিতলো বিএনপি, ক্ষমতায় বিএনপি। কেন কেন জামাত ক্ষমতায় যেতে পারলো না? এটা বোঝার জন্য আমরা একজন ফরাসি পলিটিক্যাল সায়েন্টিস্ট, যিনি মধ্য এশিয়া, আফগানিস্তান এবং জিহাদি আন্দোলন নিয়ে বিশেষজ্ঞ, অলিভিয়ে রয় এর সাহায্য নেব। উনি দীর্ঘদিন অধ্যাপনা করছেন। আমি একটা ক্লাস নিয়েছি সায়েন্স পথে, মাস্টার্সের, ফ্রান্সের টপ ইউনিভার্সিটি। এখন আবার আমার ক্ষুদ্র ভাতার ভগিনীরা কবে, দাদা আপনি আবার ক্লাসও নেন? নেই তো, আমার ইউনিভার্সিটিতে ক্লাস নেই, এমবিএ, যেটি আমি পিএইচডি করেছি। এখন অবশ্য নাও লাগে না, দেশে গেলে তো মাস্টারি করে খাইতে হবে। হ্যাঁ, আমার ক্লাস করলে খারাপ লাগবে না করলে, আমি দেশে থাকতে গেলে এআইইউবিতে পড়াইতাম। যাই হোক, আবার আলোচনায় ফিরে আসি। তো অলিভিয়ার রয়ের সাথে দেখা করতে চাইছিলাম, যেহেতু ফ্রান্সে থাকে। খোঁজ নিয়ে জানলাম উনি এখনো বেঁচে আছেন, কিন্তু ফ্রান্সে থাকেন না, থাকেন ইতালির ফ্লোরেন্সে। পণ্ডিত ব্যক্তি। ওনার 3টা বইয়ের নাম বলি। দ্য ফেইলিয়ার অফ পলিটিক্যাল ইসলাম। আজকের আলাপ মূলত এই বইয়ের থিওরির উপরে। এইটার সাথে জামাতে ইসলামীর আন্দোলনকে কিভাবে ব্যাখ্যা করা যায়, আজকের আলাপ সেটা নিয়ে। উনার একটা বই আছে, গ্লোবালাইজ ইসলাম। এখানে উনি বলতেছেন যে গ্লোবালাইজেশন ইসলামকে এক ধরনের শক্তি দিচ্ছে, এটা গ্লোবালাইজ ইসলামিক আইডেন্টিটি দাঁড়াইতেছে, কিন্তু আরেক দিক থেকে তার নিজস্ব ভূখণ্ডের ঐতিহ্যের সাথে তার সম্পর্ককে ছিন্ন করে দিতেছে, দুর্বল করতেছে।
তাকে সংস্কৃতি থেকে আলাদা করে একটা বিমূর্ত গ্লোবাল আইডেন্টিটিতে পরিণত করছে। সেই কারণে রাষ্ট্র ক্ষমতা সেই বিমূর্ত গ্লোবাল আইডেন্টিটি প্রজেক্টকে পুরোপুরি ধারণ করতে পারতেছে না রাষ্ট্রটা। আর একটু বুঝাই বলি, সব ধর্মে স্থানীয় ধর্মচর্চার একটা তরিকা থাকে, যেটা তার সংস্কৃতির খুব গভীরে প্রথিত থাকে। সেই চর্চাটা আবার অন্য দেশে চলে না। আমি ধরেন হিন্দু ধর্মের উদাহরণ দিই, ধরেন বাঙালি হিন্দুরা দুর্গাপূজা করে, তাই না? এটা কিন্তু অন্য এলাকার হিন্দুরা করে না। এইটা তার এই মাটির কালচারের মধ্যে আছে। এরকম ইসলামে এমন কিছু চর্চা আছে বাংলাদেশে, যেটা গ্লোবালি অন্য দেশে হয় না, অন্য দেশে মুসলমানরা করে না। আবার অন্য দেশের মুসলমানরা এমন কিছু চর্চার মধ্যে আছে যেটা আবার বাংলাদেশের মুসলমানরা করে না। তো এখন গ্লোবাল আইডেন্টিটি দাঁড়াইতেছে, কিন্তু স্থানীয় যে লোকজ স্থানীয় চর্চা, এইটা আন্তর্জাতিক যে ইসলামী পরিচয়, এটার মধ্যে আর থাকতেছে না, থাকা সম্ভব না। তারা জানেও না যে এরকম একটা চর্চা আছে। আর ওনারা একটা বই আছে, জিহাদ অ্যান্ড ডেথ। এইখানে যে জিহাদি অ্যাক্টিভিটিস বইলা যেগুলো চলে আর কি, এটা ধর্মের সাথে যুক্ত না, এটা আধুনিক পরিচয় সংকটের সাথে যুক্ত। এটা উনি দেখাইতেছেন। যারা ইসলামী উগ্রবাদী রাজনীতিতে আসতেছেন তাদের বেশিরভাগই আধুনিক সেকুলার শিক্ষায় শিক্ষিত। কেন এমনটা হইতেছে সেটা বুঝতে হলে এই বইটা পড়তে হবে। এটা একটা রেফারেন্স বই। আপনি এই বইটা পড়লে হোলি আর্টিজানের ঘটনা ব্যাখ্যা করতে পারবেন। অলিভার রয় তার ফেইলিওর অফ পলিটিক্যাল ইসলামে এবং গ্লোবালাইজ ইসলামে যা যা বলছেন, তা দিয়ে জামাতের বাংলাদেশে ইসলামী আন্দোলনের সমস্যাগুলোকে এবং আগামী পথ চলার রাস্তাগুলোকে কিভাবে ব্যাখ্যা করা যায় সেটা আজকে দেখব। রয়ের মূল কথা ছিল ইসলামপন্থী আন্দোলন রাজনীতিকে দেখতেছে একটা নৈতিক মিশন হিসেবে, একটা মরাল মিশন হিসেবে। কিন্তু আধুনিক রাষ্ট্র চলে ক্ষমতার হিসাব দিয়া। ইসলামী আন্দোলন দেখেন নৈতিক মিশন হিসেবে, কিন্তু আধুনিক রাষ্ট্র চলে ক্ষমতার হিসাব দিয়ে। এই দুইটার দ্বন্দ্বই ইসলামী দলগুলোকে ক্ষমতায় আসতে বাধা দেয়। রাষ্ট্রের টিকে থাকতে হলে দরকার কি কি? প্রশাসন দরকার, শক্তির ভারসাম্য দরকার, জোট ব্যবস্থাপনা দরকার, বাস্তব কৌশল দরকার। কিন্তু কেউ যদি শুধু নৈতিক ভাষায় রাজনীতি করে আর অন্যরা কৌশল নিয়ে করে, তাহলে নৈতিক দল পিছায় পড়বে। তাই হইতেছে। এখানে রয় যে সমস্যার কথা বলছেন, তাকে তিনি বলতেছেন ওভার আইডিয়ালাইজেশন, অর্থাৎ অতিরিক্ত মতাদর্শিক কঠোরতা, আদর্শগত বিশুদ্ধতা, ইডিওলজিক্যাল পিউরিটি। এটা ধরে রাখতে গিয়া বাস্তব রাজনৈতিক সমঝোতা কঠিন হয়ে যায়। এটার রয় বলছেন নৈতিক বৈধতা বা মরাল লেজিটিমেসি। ইসলামিস্টরা মরাল লেজিটিমেসি বা নৈতিকতা ধরে রাখতে গিয়া রাজনৈতিক কার্যকারিতা হারায় ফেলে, মানে পলিটিক্যাল এফেক্টিভনেস হারায় ফেলে। সে মরাল লেজিটিমেসি ধরে রাখে কিন্তু পলিটিক্যাল এফেক্টিভনেস হারায় ফেলে। রয় এইটা বলেননি যে নৈতিকতা বেশি ছিল জন্য হারিছে, তা বলেননি, কিন্তু বলছেন তাদের বিপ্লবী যে নৈতিক কল্পনা, সেটা আধুনিক রাষ্ট্রের যে প্রশাসনিক বাস্তবতা, এটার সাথে খাপ খায় না। অর্থাৎ সমস্যাটা নৈতিকতার না, বরং নৈতিক প্রকল্প বনাম রাষ্ট্র ক্ষমতার বাস্তব লজিকের সংঘর্ষ। ধরেন ইসলামী দল যদি একটা গাছ হয়, খাড়া আর শক্ত গাছ হয়, আর রাষ্ট্র ক্ষমতা যদি ঝড় হয়, তাইলে ঝড়ে তো গাছটাকে কাইত হইতে হবে, তাই না? কাইত হইতে না পারলে তো গাছটা ভেঙে যাবে। আর একটা বিষয় এটা দেখাই দিই, আমি এটা আগে বলছিলাম আমার আগের এপিসোডে, রাষ্ট্র তো আসলে একটা প্রতিষ্ঠান, তাই না? কিন্তু আসলে কেমন ধরনের প্রতিষ্ঠান, এটার গুরুত্ব আছে। বিষয়টা এখানে একসাথে মিলাই বুঝলে বিষয়টা আরো পরিষ্কার হবে। তো রাষ্ট্র আসলে কেমন ধরনের প্রতিষ্ঠান? মার্কস ভেবার উনি বলছিলেন যে, শুনছেন আমি আমার মেলা এপিসোডে বলছি, উনি বলছেন যে রাষ্ট্র হইতেছে বৈধ শক্তি প্রয়োগের একচেটিয়া প্রতিষ্ঠান। বৈধ তার মানে রাষ্ট্র মানে পিটানির ক্ষমতা, বৈধ পিটানির ক্ষমতা। তার হাতে আছে পুলিশ, আমলাতন্ত্র, গোয়েন্দা কাঠামো, আইন প্রয়োগ ক্ষমতা, সবই জোর খাটানোর কিন্তু বিষয়, জোর খাটানোর ঘটনা। রাষ্ট্র তার সার্বভৌমত্ব প্রয়োগ করে, জোর খাটায়, বুঝায়, নসিহত করে, কিন্তু তার ক্ষমতা প্রয়োগ করে না, সে জোর খাটায় প্রয়োগ করে। আপনি না মানলে আপনারা জেলে ঢুকাবে, আপনি না মানলে আপনারা পিটাবে। সেই জন্য রাষ্ট্র একটা নিরপেক্ষ নৈতিক মেশিন না, এটা একটা শক্তির কাঠামো। আপনি যদি একদম আদর্শবাদী অবস্থানে যান, সব দুর্নীতিবাজকে শাস্তি দেব, দলীয়করণ বন্ধ করব, তাইলে আগে থেকে রাজনৈতিকভাবে যে বিন্যস্ত রাষ্ট্রযন্ত্র আপনার বিরুদ্ধে কাজ করা শুরু করবে। তাই হয়েছে। গ্রামসি বলছিলেন ক্ষমতা আসে হেজিমনি থেকে। হেজিমনি মানে কর্তৃত্ব, নৈতিক কর্তৃত্ব। এই কর্তৃত্ব আসে দুইটা জিনিস থেকে, জনসম্মতি আর বল প্রয়োগ। হাসিনা পালাইলো কেন? কারণ তার বল প্রয়োগের খুব কার্যকর মেশিনারি ছিল, কিন্তু জনসম্মতি ছিল না। উনি বলেন যে রাষ্ট্র ক্ষমতা দুই পায়ে দাঁড়ায়, একটা হচ্ছে বল প্রয়োগের ক্ষমতা, আইন, পুলিশ, নিরাপত্তা, প্রশাসনিক বল, আর কনসেন্ট বা জনসম্মতি, সামাজিক সম্মতি, ন্যারেটিভ, সাংস্কৃতিক গ্রহণযোগ্যতা, জোট ইত্যাদি। শুধু শক্তি বা বল দিয়ে টেকা যায় না, আবার শুধু নৈতিক আবেদন দিয়ে টেকা যায় না। টেকসই ক্ষমতায় টিকে থাকার জন্য দুইটাই লাগে, এই দুইটা ব্যালেন্স লাগে। তাহলে রাষ্ট্র যে বল প্রয়োগের যন্ত্র, সেটার সাথে ইসলামপন্থীরা কিভাবে ডিল করবে?
ক্ষমতায় যাওয়ার আগেই পুলিশ, প্রশাসন, রাষ্ট্র ইনস্টিটিউট এদের সাথে কিভাবে ডিল করবে? ক্ষমতায় যাওয়ার আগে তিনটা খুব স্পষ্ট জিনিস লাগে। মরাল লেজিটিমেসি বা নৈতিক বৈধতা তো লাগেই। একটা দল নৈতিকভাবে গ্রহণযোগ্য হইতে হয়, তাদের একটা কমিটেড বেস থাকতে হয়। জামাত এনসিপির সেটা আছে, প্রায় 40% মতো একটা শক্ত সমর্থন আছে। 2 নাম্বার হইতেছে ইলেকটোরাল ভায়াবিলিটি। যেমন ক্ষমতায় যাইতে আমরা দেখতে পারতেছি যে 50%-এর বেশি ভোট লাগে। এর মধ্যে আছে সুইং ভোটার আছে, আরবান মিডল ক্লাস আছে, খুবই দরিদ্র ভাসমান লোক আছে, বিজনেস কমিউনিটি আছে, আন্তর্জাতিক সংস্থা আছে, আন্তর্জাতিক সম্প্রদায় আছে। এইটা জনসম্মতির আর একটা কিন্তু গভীরতর সংস্করণ। শুধু নৈতিক সমর্থন না, প্রশস্ত একটা রাজনৈতিক সামাজিক ব্রড বেজ একটা সামাজিক গ্রহণযোগ্যতা লাগে ক্ষমতায় যেতে হইলে। এই ব্রড বা প্রশস্ত সামাজিক গ্রহণযোগ্যতা আছে কিনা সেটা আমরা পরে দেখব। 3 নাম্বার হইতেছে গভর্নিং ক্রেডিবিলিটি, বা ক্ষমতায় যায় টিকে থাকতে পারবে কিনা। সেটা বলতে কি বোঝায়? তার প্রশাসনিক দক্ষতা আছে কিনা, অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে পারবে কিনা, আন্তর্জাতিক সম্পর্কে ব্যালেন্স রাখতে পারবে কিনা, যে রাষ্ট্রীয় নীতিগুলো আছে সেই নীতিগুলোর ধারাবাহিকতা রাখতে পারবে কিনা। এটাই রাষ্ট্র ক্ষমতার বাস্তব লজিক। তো রয় বলতেছেন যে ইসলামপন্থীরা খুব স্ট্রং আইডেন্টিটি বেস বানাইতে পারে, কিন্তু আধুনিক বহুত্ববাদী সমাজে একটা ব্রড কোয়ালিশন, একটা ব্যাপক ভিত্তিক কোয়ালিশন না বানাইলে ক্ষমতায় যাওয়া কঠিন। ইসলামপন্থীর একটা মরাল ক্ল্যারিটি থাকে, খুব চমৎকার। নৈতিক বৈধতা মরালি সতের একেবারে চূড়ান্ত সৎ, কিন্তু সোশ্যাল রিচ সীমিত হয়ে যায়। এইখানে কোয়ালিশনটাকে এক্সপান্ড করা ছাড়া ইলেকটোরাল ব্রেক থ্রু বা ইলেকশনে জিতে আসা সম্ভব হয় না। এই মরাল লেজিটিমেসি যেটা আছে সেটা রাজনৈতিক কার্যকারিতায় রূপ নিচ্ছে না। এটাকে মরাল লেজিটিমেসিকে এই রাজনৈতিক কার্যকারিতায় রূপ দেওয়াটাই হতেছে আসল কাজ। তার উপরে বাংলাদেশে বাস্তবতা অনেকদিন থেকে রাজনীতিতে একটা নতুন জিনিস দাঁড়িয়েছে, ক্ষমতায় টিকে থাকাই হইতেছে আসল কথা, নৈতিকতা পরে। এনে ক্ষমতা যেন নিজেই নৈতিকতার জায়গা নিয়ে ফেলছে। আর ক্ষমতাবান, আমি যাদেরকে বাঙ্গু এলিট বলি, তারা যেভাবেই হোক ক্ষমতাকে ধরে রাখে, তাদের ক্ষমতার বৈধতার জন্য ন্যারেটিভ তৈরি করে। তার জন্য বুদ্ধিজীবী আছে, মিডিয়া আছে। আমি একটা এক্সাম্পল দেখাই। বিএনপি ক্ষমতায় আসার পরে ন্যারেটিভ তৈরি করা শুরু হয়েছে মিডিয়াতে। প্রফেসর ইউনূস নাকি বাংলাদেশে দারিদ্র বাড়ায় দিয়ে গেছে, দারিদ্র বাড়িয়ে দিয়ে বিদায় দারিদ্রের জাদুঘরের শিরোনাম এক, ভিতরে টেক্সট এক। সব কয়টা কিন্তু বসুন্ধরা গ্রুপের পত্রিকা। দেখেন কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, নিউজ 24, এমনকি ডেইলি সান, সবগুলোতে একই নিউজ। এরা আগে আমাদের নিয়ে সাইবার সন্ত্রাসী বইলা 3-4 কলামে স্টোরি করতো। হাসিনা পলানোর পরে মাপটাপ চাইয়া প্রত্যাহার করছে স্টোরিগুলো, আবার ঘুরে মাগুর স্যাং, বিপদে পড়ে আবার সে একই ভুল করে। অফিসিয়াল দারিদ্র পরিসংখ্যানের সর্বশেষ জরিপ হয়েছে এটা 2022 সালে। এই অনুযায়ী দারিদ্র কমছে আগের বছরগুলোর তুলনায়। এখন পর্যন্ত 24 থেকে 26 এই সময়কালের জন্য সরকার, বিশ্বব্যাংক বা বিশ্ব কোনো সংস্থা থেকে আন্তর্জাতিকভাবে প্রকাশিত চূড়ান্ত দারিদ্রের হার নিয়ে কোনো সার্ভে নাই। কই পেল এর ডেটা? পায় নাই। বিএনপি কয়ে দিচ্ছে প্রফেসর ইউনূস কত খারাপ অবস্থা দিয়ে গেছে সেটা দেখাইতে হবে, তাই দেখাইতেছে পত্রিকাগুলা। এভাবে মিডিয়া সত্য নির্মাণ করে। ইলেকশনের আগে সব মিডিয়া একসাথে জামাত এনসিপি জোটের পিছে লাগলো, কভারেজ কমাই দিল। এভাবে এরা সত্য উৎপাদন করে। গত এপিসোডে দেখাইছিলাম আর এক বয়ান রেডি করতেছে, ঋণ বোঝা বাড়াই দিয়ে গেছে প্রফেসর ইউনূসের সরকার, দেখেছেন না? এইভাবেই ট্রুথ প্রোডাকশন বা সত্যের নির্মাণ ক্ষমতার অংশ। ক্ষমতা শুধু পুলিশ দিয়ে টিকে না, ন্যারেটিভ দিয়েও টিকে। আমরা এই সোশ্যাল মিডিয়া দিয়া মেইন স্ট্রিম মিডিয়ার সাথে পাইরে উঠি নাই ইলেকশনের সময়। তার উপরে আর একটা জিনিস আছে, কি সেটা? জামাত ক্ষমতায় আসবে শুনলে পুরো এস্টাবলিশমেন্ট, আমলাতন্ত্র, এলিট, এরা যে বন্দোবস্ত চলে কাইপা উঠে একেবারে। আসল কারণ হইতেছে যে এরা তো এমন একটা সিস্টেম গড়ে তুলছে যেখানে চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। জামাত ক্ষমতা আসলে তো ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে। দেখেন নুরুল কবির কি বলে, বিএনপি কে নাকি নাকে রুমাল চাইপে ভোট দিচ্ছে জামাত ইসলাম থেকে বাঁচার জন্য। শুনেন আগে। এই দেশের বহু মানুষ নাকে রুমাল দিয়ে বিএনপিকে ভোট দিয়েছে। নাকে রুমাল দিয়ে কেন? ওই ধানের শীষ দেখলে তার চাঁদাবাজির দুর্গন্ধ তার নাকে আসে। এই নাকে রুমাল দিয়ে দিয়েছে জামাত ইসলামের হাত থেকে বাঁচবার জন্য। শুনেছেন? আমি যদি ধরেও নি 1971 জামাত ইসলামের ভূমিকার জন্য ভোট দেয় নাই, তাহলে তো 1971 যার জন্ম হয় নাই তারও বয়স আজকে 56 বছর, তাই না? সে জামাতের কি দেখে, কি থেকে ব্যস্ত নাকে রুমাল চেপে বিএনপি কে ভোট দিল? জামাত থেকে ব্যস্ত চায় কারণ তারা মনে করে যে জামাত আসলে ঘুষ বন্ধ হয়ে যাবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে। এটা তো বলতে পারে না। বলে নারীদের বন্দি করবে, দেশকে পিছনের দিকে টেনে নিয়ে যাবে, দেশকে আফগানিস্তান বানাবে। আর নুরুল কবির মনে করে সন্ধ্যা গেলে ঢাকা ক্লাবে গিয়ে মাল টানতে পারবে না, ওটা বন্ধ হয়ে যাবে। নুরুল কবির যে কইছে জামাতের হাত থেকে বাঁচার জন্য বিএনপি কে ভোট দিছে, জামাত করবে এটা কি যেটা দেখে ভয় পাইছে নুরুল কবিরেরা? আমি তো আর কিছু দেখি না যে মদ খেতে না পারা ছাড়া। বাংলাদেশে সৎ মানুষ হইলে, নৈতিক হইলে খুব সমস্যা, খুবই সমস্যা। আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই।
আমার পেশা থেকে। আপনি যদি সৎ প্র্যাকটিসিং ডাক্তার হন, আপনাকে একটা দুর্নীতিগ্রস্ত চক্রের মধ্যে ঢুকতেই হবে, এর মধ্যে ঢুকে যেতে হবে। আপনি প্র্যাকটিসই করতে পারবেন না এর মধ্যে না ঢুকলেন। আপনি সৎ থাকতে চাইবেন, পারবেন না, পারবেনই না, একেবারেই পারবেন না। রুগী পাবেন না, রুগী যায় যেখান থেকে, ওই যে ফ্রন্ট ডেস্ক, ওইখানে আপনার অ্যাপয়েন্টমেন্টই না হবে না, বলা হবে আপনি দেশে নাই, আজকে আসবেন না, অসুস্থ, আরো নানা কথা ঘুরে বেড়াবে বাতাসে, বলা হবে আপনি ইমার্জেন্সি টাইমে পাওয়া যায় না, আপনারে ফোন করলে আপনি ধরেন না, আপনি রুগীর সাথে খারাপ ব্যবহার করেন, আপনি রুগী মেরে ফেলেন, আপনি সিজার করতে যায় বাচ্চার পাশা কেটে ফেলেন, আপনার চাকরি চলে যায় অবস্থা। আসেন কয়েকদিন, দেখেন কয়দিন থাকে। এই তো সেদিন ওটির টেবিলে একটা রুগী মারা গেল, আপনি শেষ। আপনার মেধা দিয়ে কি করবেন? আপনার ক্লিনিক্যাল স্কিল দিয়ে কি করবেন? আপনি তো ফেল ওই গেটকিপারের কাছে। এটা হইল শাকের কলা, যাইতেও কাটবে, আসতেও কাটবে। এই নৈতিকতা। নৈতিক থাকলে টিকবেন না, করাপ্ট হলে টিকবেন, কিন্তু নৈতিক থাকতে পারলেন না। তো মোরালের লেজিটিমেসি বা নৈতিক বৈধতা ধরে রাখতে গিয়া রাজনৈতিক কার্যকারিতা যে হারায় ফেলতেছে, এইটার সমাধানটা কি? আবার কারাপশনকে গ্রহণ করলে তো মোরাল লেজিটিমেসি, নৈতিক বৈধতা হারায় চলে যায়। এই দ্বন্দ্বটাই হইতেছে একটা স্ট্রাকচারাল কনফ্লিক্ট। সমস্যাটা শুধু ইসলামপন্থীদের না, কারণ আমার মতো টাইপের বামেরা আসলেও একই সমস্যা পড়বে। সমস্যা হলো বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা এমন ভাবে গড়ে উঠছে, সেখানে ক্ষমতা টিকায় রাখা সবচেয়ে বড় লজিক। এই পরিবেশে যে দলই আসুক, শুধু নৈতিক হইলে টিকবে না, শুধু ক্ষমতা খেলা নামলে নৈতিকতা হারায় ফেলবে। অর্থাৎ নৈতিক রাজনীতি এবং রাষ্ট্র ক্ষমতার বাস্তব লজিকের মধ্যে একটা সংঘাত হবে। তো ক্ষমতার বাস্তব লজিক বলতে কি বোঝায় আসলে, আরেকটু বুঝে দেখি। মানে রাষ্ট্র যেভাবে বাস্তবে কাজ করে, ক্ষমতা যেভাবে টিকে থাকে এবং শাসন যেভাবে পরিচালিত হয়, সে কাঠামোগত নিয়মগুলো একটা নৈতিকতা বা আদর্শের বাইরে যায় কাজ করে। এটার সাথে নৈতিকতার কোনো সম্পর্ক নাই। এটা ব্যক্তিগত নৈতিকতার প্রশ্ন না, এটা সিস্টেমের লজিক। তাত্ত্বিকভাবে রাষ্ট্রের কাজ হইতেছে ন্যায় বিচার, জনকল্যাণ, নাগরিকের অধিকার রক্ষা করা, কিন্তু বাস্তবে অনেক রাষ্ট্র সবচেয়ে বড় লক্ষ্য হয়ে যায় ক্ষমতা ধরে রাখা। এর মানে বিরোধীকে দুর্বল করা, প্রশাসনের নিয়ন্ত্রণ রাখা, আইনকে রাজনৈতিকভাবে ব্যবহার করা, নিরাপত্তা কাঠামো নিজের অনুগত রাখা, এটাই ক্ষমতা টিকায় রাখার লজিক। আপনি যদি পুরাপুরি নৈতিক অবস্থানে থেকে বলেন সব দুর্নীতিকে আমি শূন্য করে দেবো, সব দুর্নীতিবাজকে শাস্তি দেবো, দলীয়করণ বন্ধ করব, রাষ্ট্রযন্ত্র নিরপেক্ষ করব, তাহলে কি সমস্যা হয়? তখন সমস্যা যেটা হয় তা হইতেছে রাষ্ট্রযন্ত্র আগে থেকে রাজনৈতিকভাবে বিন্যস্ত থাকে। কিন্তু আমাদের মতো অনুন্নত দেশে যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দাঁড়ায় নাই, তারা একটা সিস্টেম করে নেয় ক্ষমতা চালানোর জন্য, যেটারে বলে বন্দোবস্ত। ওই বন্দোবস্তের সাথে আপনি কিভাবে ডিল করবেন, আপনি কতটুকু ভাঙবেন? ভাঙলে এই বন্দোবস্তের বেনিফিশিয়ারিরা কি ছিটকে পড়বে? যারা ছিটকে পড়বে তাদের কি হবে? আপনি কি দুর্নীতি একদম শূন্য করে ফেলবেন? সরকারি কর্মচারীদের সংসার চলবে? তাহলে এটা তো ভয় পেয়ে যাবে, ভয় পায় উল্টাপাল্টা বকা শুরু করবে, নারীদের বন্দি করবে, আফগানিস্তান বানায় ফেলবে, আমেরিকা স্যাংশন দেবে। হালা কয় না যে আমার তো ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে। তো তাই আপনি একদম যদি আদর্শবাদী হন, রাষ্ট্রযন্ত্র আপনার বিরুদ্ধে কাজ করা শুরু করবে। তাই করে। এইটাই সায়েন্স, এটাই কনফ্লিক্ট, এটাই সংঘাত, এইটারে আপনাকে ডিল করতে হবে। তাহলে এটা ভাঙতে হলে কি করা দরকার? এটাকে ভাঙতে হলে নৈতিকতা এবং দক্ষতার সম্পর্ক নতুন ভাবে নির্মাণ করতে হবে। এক নাম্বার, আপনার মরাল ইন্টেন্ট বা মরাল লক্ষ্য, মরাল ইচ্ছা, নৈতিক ইচ্ছা না, ইনস্টিটিউশনাল কমিটমেন্ট দেখাইতে হবে। আমরা ভালো, এটা কাজ করবে না, বরং বলতে হবে আমরা সংবিধান মানবো, আমরা নির্বাচনী প্রক্রিয়া বদলাইতে চাইলে আইনি পথে বাধা দেব, আমরা ক্ষমতায় গেলে কোনো প্রতিষ্ঠান স্পর্শ করব না, এইটা আমরা লিখিতভাবে বলতেছি। অর্থাৎ ইচ্ছা না, কাঠামোগত প্রতিশ্রুতি দিতে হবে। আমরা মরাল পুলিশিং করব না, আমরা জাতির সমৃদ্ধি বাড়াবো এমনভাবে যেন কাউকে হারাম উপার্জনের খাবার সন্তানের মুখে তুলে দিতে না হয়। আমরা ক্ষমতায় এসে কারো পেটে লাথি মারবো না, নিজের সম্পদের জন্য যেন নিজের গ্লানি সইতে না হয়, এই ব্যবস্থা আমরা করব। আমরা ধরবো শীর্ষ দুর্নীতিবাজদেরকে, এক্সাম্পল তৈরি করবে এমন ইস্যুগুলাই ধরবো। আমরা এস আলমরে ধরবো, আমরা আদানিরে ধরবো, আমরা সালমান এফ রহমানের ধরবো। 2 নাম্বার, আমার কর্মসূচি এটা কোনো গোপন বিষয় না, এটা প্রেডিক্টেবল হবে। মানুষ আগে থেকে জানবে সরকার কি করতে যাচ্ছে। লিখিত নীতিপত্র থাকতে হবে, প্রকাশ্য অর্থনৈতিক পরিকল্পনা থাকতে হবে, সংখ্যালঘু নারীর অধিকার বিষয়ে স্পষ্ট চার্টার করে, অবস্থান চার্টার করে। আমি বলছিলাম নারী চার্টার লিখতে, সংখ্যালঘু চার্টার লিখতে। জামাত বলে আমরা তো সংখ্যালঘু বলি না। তো যাই বলেন, তাইলে তো একটা বলতে হবে যে হিন্দু সম্প্রদায়ের সাথে আপনি কিভাবে ডিল করবেন, পার্বত্য চট্টগ্রামের লোকদের সাথে আপনি কিভাবে ডিল করবেন। আমরা ধরবো শীর্ষ দুর্নীতিবাজদেরকে, এক্সাম্পল তৈরি করবে এমন ইস্যুগুলাই ধরবো। আমরা এস আলমরে ধরবো, আমরা আদানিরে ধরবো, আমরা সালমান এফ রহমানের ধরবো। 2 নাম্বার, আমার কর্মসূচি এটা কোনো গোপন বিষয় না, এটা প্রেডিক্টেবল হবে। মানুষ আগে থেকে জানবে সরকার কি করতে যাচ্ছে। লিখিত নীতিপত্র থাকতে হবে, প্রকাশ্য অর্থনৈতিক পরিকল্পনা থাকতে হবে, সংখ্যালঘু নারীর অধিকার বিষয়ে স্পষ্ট চার্টার করে, অবস্থান চার্টার করে। আমি বলছিলাম নারী চার্টার লিখতে, সংখ্যালঘু চার্টার লিখতে। জামাত বলে আমরা তো সংখ্যালঘু বলি না। তো যাই বলেন, তাইলে তো একটা বলতে হবে যে হিন্দু সম্প্রদায়ের সাথে আপনি কিভাবে ডিল করবেন,
পার্বত্য চট্টগ্রামের লোকদের সাথে আপনি কিভাবে ডিল করবেন? কমই ঘটনা একটা বড় অংশের মধ্যে একটা সন্দেহ আছে জামাতকে নিয়ে। হেফাজতের আমির তো জামাতকে ভোট দিতেই না করছেন, এটা তো জামাতকে ডিল করতে হবে, আশ্বস্ত করতে হবে কমই ঘটনাকে তাদের কমই পলিসি নিয়ে। ক্ষমতায় গেলে প্রথম 100 দিন কি করবেন, 200 দিন কি করবেন, 300 দিন কি করবেন, এটা রূপরেখা দেওয়া গেলে অস্পষ্টতা থাকে না, অস্পষ্টতা থেকে সন্দেহ আসে। যদি প্রেডিক্টেবল হন, স্পষ্ট হয় আপনার, তাহলে আস্থা আসে। এরপরের বিষয় যেটা হইতেছে সেটা ভিকটিম ন্যারেটিভ থেকে বের হইতে হবে। সবসময় যদি আপনি বলেন আমাদের মারছে, আমরা মারা খাইতেছি, এটা সত্য হইলেও রাজনৈতিকভাবে দুর্বলতার বার্তা দেয়। মানুষ এমন কাউকে নেতা মানে না যারা নিজেদেরকে রক্ষা করতে পারে না। মানুষ হ্যাডোমালা লোকদেরকে নেতা মানে। আপনি সমবেদনা পাবেন, আহা উহু করবে, মেলা কিছু বলবে, কিন্তু ছাপ্পা মারবে যে ধানের শীষে, বলে আরে দূর, ওদেরকে তো ভোট দিলে ওরা রাখতেই পারে না, ওদেরকে তো মাইরা ছাপা করে দেয়। এর বদলে নিজেদেরকে বিকল্প শাসক হিসেবে, শক্তিশালী শাসক হিসেবে উপস্থাপন করেন, রাজপথে নিজের শক্তির জানান দেন। রাজনৈতিক কর্মসূচি থামাইবেন না, রমজানও আপনি থামাবেন না, রমজানও আপনার কর্মসূচি চালাইতে পারেন। এই কাজটা এনসিপি জামাত উভয় করতে পারে। ইফতার পার্টি করবেন, ডাক দিবেন সবাইকে, সবাই ইফতারি নিয়ে আসবে আপনার এলাকায়। আপনি অ্যারেঞ্জমেন্ট করবেন খাওয়ার জায়গার, নামাজের জায়গার, পানির আর জিলাপির, সবাই ইফতারি নিয়ে আসবে, আপনার ওখানে বসবে, আপনি জিলাপি দেবেন, পানি দেবেন, খাওয়ার জায়গা দেবেন আর নামাজের জায়গা দেবেন। বাকি খাবার সবাই সাথে নিয়ে আসবে, একসাথে ইফতার করবেন এলাকায় এলাকায় যাইয়া। ব্যাপক এবং বিপুল জনসংযোগের কাজ হবে। আপনারা 5 স্টার হোটেলে ডাইকে আইনা ইফতার খাওয়ানোর কালচার থেকে বাইরে আসতে হবে। শাসকের যে কালচার, এই কালচারটাকে আপনাকে ভাঙতে হবে। আপনাকে যদি ভাঙতে না পারেন, তাহলে আপনি বিকল্প শাসক হিসেবে নিজেকে দেখাইতে পারবেন না। আপনার বিকল্প শাসক হইতে হলে আপনার বিকল্প কালচার থাকতে হবে। মনে রাখবেন, আপনি শুধু ভুক্তভোগী না, আপনি বিকল্প শাসক। তবে সব নির্যাতনের ডকুমেন্টেশন রাখবেন, মামলা করবেন, ভিকটিমের বাসায় যাবেন, কোনো ভিকটিম যেন না থাকে যার বাসায় আপনি যান নাই। 4 নাম্বার, সংঘর্ষ না, কম্পিটেন্স দিয়ে শক্তি দেখাবেন। ক্ষমতার লজিককে হারাইতে হইলে সহিংস বা আবেগী প্রতিক্রিয়া না, প্রমাণ করতে হবে আপনি সংগঠিত। আপনার প্রশাসন বোঝেন, আপনি অর্থনীতি বোঝেন, আপনি আন্তর্জাতিক সম্পর্ক বোঝেন, আপনি কূটনীতি বোঝেন, এমনকি আন্ডারওয়ার্ল্ডও বোঝেন। আপনার কোয়ালিশনকে ব্যাপক করতে হবে। আমি কয়েকদিন আগের এপিসোডে দেখাইছিলাম গণসংগঠন করার কথা, নারীদের সংগঠন করার কথা, সেটার কাজে হাত দেন। কোয়ালিশনকে ব্যাপক করার মানে এই না যে আপনি রাজনৈতিক দলের কোয়ালিশন করবেন, অনেকগুলো রাজনৈতিক দল আনবেন। আপনাকে নানা সোশ্যাল ক্লাসের সাথে কোয়ালিশন করতে হবে। নুরুল কবিরের সাথে বিএনপির কোয়ালিশন আছে তো, শহীদুল আলমের সাথে বিএনপির কোয়ালিশন আছে তো। আপনাকে এই লেভেলে কাজ করতে হবে তো। আমি ডাকসুকে একটা পরামর্শ দিচ্ছিলাম যে সাবেক ডাকসুর যত ভিপিজিএস আছে তাদের সাথে দেখা করো, তাদের পরামর্শ নাও। কে কোন দলে আছে ওইটা দেখো না, দেখা করতে না চাইলে সেটা ভিন্ন আলাপ, কিন্তু তোমাদের তরফ থেকে দেখা করো। দেখলাম মাহমুদুর রহমান মান্নার সাথে যে দেখা করছে, মান্না ভাই তো উচ্ছ্বসিত হয়ে প্রশংসা করছে, করারই কথা। তারপরে আর কারো কাছে গেছে কিনা জানি না, গেলে তো নিউজ হইতো। আপনার আশেপাশে সিভিল সোসাইটির একটা স্ট্রেংথ দাঁড় করান। আপনার কোয়ালিশন যে সবার সাথে একই মাত্রায় হইতে হবে তা না, কারোর সাথে একটা লুজ সম্পর্ক থাকতে পারে, লুজ অ্যালায়েন্স হইতে পারে, আবার কারোর সাথে একটা স্ট্রং অ্যালায়েন্স হইতে পারে। আপনি তো 35.8% ভোট পাইছেন, ইঞ্জিনিয়ারিং করে বাদ দিলেও তো এইটুকু পাইছেন, এটা বিশাল অঙ্ক। আপনি তো আগামীর ক্ষমতা, আপনাকে কেউ উপেক্ষা করতে পারবে না। তারা জানে আজ হোক কাল হোক আপনি ক্ষমতা আসবেন, আপনার শত্রুও জানে। রমজানে তো বেড়াছাড়া করে ফেলছে, জিনিসপত্রের দাম আকাশ ছুঁইছে। হাসিনার আমলের চাইতে দাম বেড়ে গেছে জিনিসের, সামান্য লেবুর সিন্ডিকেট ভাঙতে পারতেছে না, ধাই ধাই করে বাড়তেছে জিনিসপত্রের দাম। প্রফেসর ইউনূস কিন্তু কমায় আনছিলেন জিনিসপত্রের দাম। আমি আপনাদের 2টা ভিডিও দেখাই, এক বৃদ্ধার, দেখেন আগে। সোয়াবিন তেল 1 কেজি তেল 200 টাকা, 250 টাকা। 1 কেজি তরকারি 80 টাকা, 90 টাকা, 100 টাকা। আমগো মতো মানুষে কিনা খাওয়ানোর উপযুক্ত চাইয়া চিন্তা যা 2-4টা তরকারি লইয়া যাই, হইলে হয় না হইলে নাই, বুঝছা। বড় লোকের গ্রামে তো কিছু পাইও না মেম্বার চেয়ারম্যানের কাছে। বাইরে আর মারহুতেরা যা 200-400 টাকা সাহায্য দে। আলহামদুলিল্লাহ, আল্লাহ বাবার করে দোয়া করি, আল্লাহ হুতের করে দানগত ভালো রাখুক, আল্লাহ সুস্থ সবল রাখুক। দেখেছেন? এইবার একজন শিশুর একটা ভিডিও দেখেন। এইসব তেল কেউ খায়? আপনারা গরিব হইলে আপনারাও কালেন। এই আপু, এই যে নাম কি তোমার? শান্তিদা। তুমি কান্না করতে করতে কই যাও? আব্বা কইছি 4টা ডিম দিতে, আব্বা 2টা ডিম দিছে। আমি তোমার মেইন রুট থেকে ফলো করতে আইতাছি, তুমি অনেক স্পিডে হাঁটতে পারো, এই জন্য কান্না করতেছো। 2টা ডিম দিছে দেখা। তোমাদের ঘরে মানুষ কয়জন? 4 জন। 60 জন মানুষ, 2টা ডিম দিছে। কেন তোমার আব্বার তো টেয়া নাই? 30 টাকা আছে, 30 টাকা দেখি নেই। দিছে। এটা কি তেল? তেল? কি তেল এটা? এমন কেন? না মধু? সয়াবিন তেল, পুরা তেল দা। ও, কই থেকে আনছো পুরা তেলটা? আমার আব্বা যে কামড়ে ফুটাইলে হ্যাঁ হ্যাঁ, মাসে শুক্রবারে একদিন দিয়ে তেল এটা। ও মানে তোমার আব্বা হোটেলে কাম করে, প্রতি শুক্রবারে পুরা তেল আর কি দিয়া দেয়। আজকে তোমার 2টা ডিম দিয়ে দিছে, 2টা ডিম দিছে। এই জন্য তোমার কান্না করতে হইব। বুক আমি কান্না করলে কি হইব? কান্না করলে কি তোমার আম্মা
তোমার আম্মা মারবো? আচ্ছা, এই তেলটা কি খাওয়া যায়? আম্মা সানুন রান্ধে তেল দে মানে তরকারি রান্ধো, খাওয়া যায় এমনিতে? হ্যাঁ। তো এইসব তেল কেউ খায়? আপনারা গরিব হইলে আপনারাও কালেন। দেখছেন, বাবা হোটেলে কাজ করে, সেখান থেকে পোড়া তেল যেটা আসলে ফেলে দেওয়ার জন্য, সেইটা এই বাচ্চাটা নিয়ে আসে বাসায়, তরকারি রান্না করা হবে। এই রাষ্ট্র কখনোই দরিদ্রদের সহায় হয় নাই, কখনো এদের কথা ভাবে নাই। ভাবলে এতদিন পরে নিদারুণ দারিদ্র থাকার কথা না। মানে রাষ্ট্র যদি দুর্বল আর দুস্থদের পাশে দাঁড়াইতেই না পারে, তাহলে ওই রাষ্ট্র থেকে লাভটা কি বলেন? এই বৃদ্ধা এই বাচ্চাটার জন্য আমাদের লড়াই জারি রাখতে হবে, কারণ এই মানুষগুলোর জীবনের সংকট বিএনপি সরকার দূর করতে পারবেই না, বাড়াইবে, আর বহু গুণে বাড়াবে। আজ প্রশ্ন একটাই, এই রাষ্ট্র কার জন্য? ঢাকা ক্লাবের বারান্দায় বসে যারা ক্ষমতার গল্প লেখে, মদ খায় তাদের জন্য, নাকি সেই বৃদ্ধার জন্য যার হাতে থালা আছে কিন্তু থালায় খাবার নাই, নাকি সেই শিশুর জন্য যে হোটেলে ফেলে দেওয়া পোড়া তেল নিয়ে আসে বাসায় কারণ তার মা রান্না করবে কিছু একটা, যেভাবেই হোক? এই রাষ্ট্র কি তাদের, নাকি শুধু বন্দোবস্তের? সেই বন্দোবস্ত যে বন্দোবস্ত এতদিন ধরে চলে আসছে। আমরা রাজনীতি করতেছি তো ক্ষমতার জন্য না, আমরা রাজনীতি করতেছি মর্যাদার জন্য, ওই মানুষগুলোর জন্য। কিন্তু মনে রেখেন, মর্যাদা ভিক্ষা করে পাওয়া যায় না, মর্যাদা সংগঠিত শক্তি দিয়ে অর্জন করে নিতে হয়। আমরা শুধু ভালো মানুষ হলে চলবে না, আমাদের প্রমাণ করতে হবে আমরা শাসন করতে পারি, আমরা অর্থনীতি বুঝি, আমরা রাষ্ট্র বুঝি, আমরা ন্যায় বুঝি, আমরা ইনসাফ বুঝি, আমরা ভয় পাই না। যেদিন মানুষ দেখবে এই শক্তি নৈতিক, দক্ষ এবং স্থির, সেদিন এই বন্দোবস্ত কাইপা যাবে, কারণ তখন মানুষজন আরো ব্যাপকভাবে আমাদের পিছিয়ে এসে দাঁড়াবে। আজ যারা ভয় দেখায়, যারা ন্যারেটিভ বানায়, তারা জানে সময় বদলাইতেছে, বদলাই গেছে অলরেডি। এই লড়াই তো কারো বিরুদ্ধে না, এই লড়াই ওই বৃদ্ধার পক্ষে, এই লড়াই ওই শিশুটার পক্ষে, সেই শ্রমিকের পক্ষে, সেই দরিদ্রের পক্ষে যার ঘামে দেশ চলে কিন্তু যার ঘরে আলো জ্বলে না। তাই লড়াই থামবে না, সংগঠন থামবে না, আত্মবিশ্বাস ভাঙবে না, কারণ আমরা শুধু বিরোধী না, আমরাই আগামীর শাসক, আমরাই আগামীর রাষ্ট্র ক্ষমতা, আমরাই আগামীর শাসক হওয়ার প্রস্তুতিতে আছি, আমরাই আগামীর রাষ্ট্র ক্ষমতার ধারক এবং বাহক। ইনকিলাব জিন্দাবাদ, আজাদি জিন্দাবাদ।